কথায় আছে, মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানোর অভ্যেস যদি আপনার থাকে, তাহলে দেখবেন কখন যে মেঘে মেঘে বেলা হয়ে গিয়েছে টেরই পাননি। কখন মেয়েরা যে আপনাকে বাবা বা ঠাকুরদার আসনে বসিয়েছে বুঝতেই পারবেন না। মাঝবয়সীদের ক্ষেত্রেই সমস্যাটা বেশি, কারণ তাদের মাথার ভিতরে আরও একটা মাথা থাকে। বাইরের মাথার চুল পাকা, কপালে বড়ি রেখা, দাঁত খয়াটে, চোখ দুতিহীন, আর ভেতরের মাথা কিন্তু থেকে যায় অবিকল তরুণ বয়সীদের মতো। সে মাথায় ঘন কালো চুল, মসৃণ মুখ, উজ্জ্বল চোখ। এই ভেতরের মাথাটাই সতৃষ্ণ নয়নে তার সঙ্গিনীকে খুঁজে বেড়ায়। ভাবে এই বুঝি তাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে সে। কিন্তু মেয়েদের চোখ গিয়ে পড়ে বাইরের মাথাটায়। তারা ভাবে, বুড়োটা চাইছেটা কি? ও যে আমাদের ঠাকুরদার বয়সী, সেইটা খেয়াল নেই ওর। প্রায় 30 বছর ধরে যে সেলুনে নাপিতের কাজ করে আসছি, সে বছরে সেই সেলুনটা বাড়ানো হয়েছিল। আয়না, মেশিন টেশিনগুলো পাল্টানো হয়েছে, দেয়াল দেয়াল আলমারিতে নতুন রং করা হয়েছে, এবং সর্বোপরি কাজে বহাল করা হয়েছে একটি নতুন ম্যানিকিউরিস্টকে। মেয়েটির নাম আইওলে। মালিক ছাড়া দোকানে আমরা 3 জন। আমার তো নামে বছর 25 এক ছোকরা, আগে পুলিশে কাজ করত, বেশ গম্ভীর সম্ভীর মেজাজের। গিউসেপ্পি আমার চেয়ে 5 বছরের বড়। তাছাড়া সে বেটে, মোটা ও টেকো। বাকি রইলাম আমি, পুরুষ মানুষের মাঝখানে একটি মেয়ে কাজ করতে এলে যা হয়। আমরা 3 জনই ফিরে ফিরে তাকাতে লাগলাম আইওলের দিকে। মেয়েটা দেখতে ছবি ছবি গোছের, সুশ্রী, সুরেশা, নাক মুখ চোখ সুন্দর, এবং মাথায় ঘন কালো কুচকুচে চুল। এরকম মেয়ে লাখো লাখো আছে, এখানে বলে রাখা ভালো। যদিও গর্ব করছি না, আমিও কিন্তু দেখতে বেশ সুপুরুষ। ছিপছিপে চেহারা, লম্বায় প্রমাণ সাইজ, জবরদস্ত মুখ, এবং মেয়েরা বলে আমার হাবভাব বেশ সুন্দর। তাছাড়া আমার চোখ দুটি নিঃসন্দেহে চোখে পড়ার মতো, বিশেষত আর চোখে যখন তাকাই। আমার চোখের দৃষ্টি কোমল ও ভাবময়, তবে কিছুটা সন্দিগ্ধ ভাব হয়তো তাতে রয়েছে। অবশ্যই আমার সেরা জিনিস হলো আমার মাথার চুল, হালকা বাদামি রঙা এক মাথা পাতলা কোকড়া চুল। আমার গোঁফ জোড়াও দেখবার মতো। তাছাড়া সবসময় আমি ফিটফাট থাকি, দোকানের বাইরে নিখুঁত সাজসজ্জা করে বেরোই। গলার টাই, পায়ের মোজা, পকেটের রুমাল সব ম্যাচ করে পরি। আর দোকানে যে লম্বা অ্যাপ্রনটা আমার পরা থাকে, তার রং এত ধবধবে সাদা যে সেলুনের নাপিতের নয়, হাসপাতালের সার্জনের গায়ে থাকলেই যেন এটা বেশ ভালো মানায়। এসবের দরুন মেয়ে মহলে আমি যে জনপ্রিয় হব, এতে বিস্ময়ের কিছুই নেই। আর এই জনপ্রিয়তায় আমি একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তাই কোনো মেয়েকে মনে ধরলে এমন একাগ্র এবং অর্থপূর্ণ চোখে তার দিকে তাকাতাম যে তাতেই প্রশংসার কথা ঝরে ঝরে পড়ত। ফলে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকাবার পর সেই মেয়ের কাছে যখন এগিয়ে গিয়েছি, দেখেছি ফল টুসটুস করছে, হাত বাড়িয়ে পেরে নিলেই হয়। দোকানে আইওলের ব্যাপারে আমাতোকে নিয়েই ছিল আমার ভয়, কারণ সুদর্শন বা আকর্ষণীয় না হলেও সে ছিল ছোকরা বয়সী। গিউসেপ্পিকে অবশ্য আমার কোনো ভয় ছিল না, কেননা আগেই বলেছি বয়স ওর আমার চাইতেও বেশি, আর তাছাড়া হতকুচ্ছিত চেহারা। আইওলে ওর কোণের টেবিলটায় ঠায় বসে থাকতো। বসে বসে ওই একঘেয়েমিতে তার আর বাক্যস্ফূর্তি হতো না। দোকানে যে 2-4খানা খবরের কাগজ থাকতো তাই সে বারবার পড়ত, কিংবা খদ্দেরের অভাবে নিজের নখি বসে বসে পালিশ করত। নিজের অজান্তেই কখন চোখ চলে যেত যেন ওর দিকে। খদ্দের এসে চেয়ারে বসলে তোয়ালে নতুন নিয়ে মনোহর ভঙ্গিমায় সেটা খুলে ফেলতাম, এবং চুরি করে একবার তাকাতাম আইওলের দিকে। কিংবা কারো সাবান মাখা মাথা হয়তো 2 হাতে ঘষে ঘষে ধুচ্ছি, একবার তাকাবই মেয়েটার দিকে। আবার কখনো হয়তো কারো চুলের ডগা ছেটে দিচ্ছি, কুচকুচ করে বারচারে কাঁচি চালিয়ে একবার তাকানো চাই। কিংবা আইওলে হয়তো ওর অলস মন্থর ভঙ্গিতে আলমারি থেকে কোনো সরঞ্জাম নিতে উঠল, আয়নার কাছে আমার চোখ দুটো ওকে অনুসরণ করে। আইওলে কিন্তু আদৌ উচ্ছল বা লাজুক স্বভাবের ছিল না,
বরং কেমন জবুথবু ভাব ছিল তার। ওকে দেখে মনে হতো বেশ বড় একটা ঘুম কাতুরে বিড়াল। ধীরে ধীরে কিছু কাল কেটে যাবার পর টের পেলাম আমি তার দিকে তাকিয়েই থাকি। তাকানোর ব্যাপারটা সে মেনে নিল এবং শেষটায় সেও তাকাতে লাগলো আমার দিকে। আইওলের তাকানোয় ওরকম ঔদ্ধত্যের ভাব ছিল না, কেমন ভারী ভারী আড়ষ্ট ভাবে তাকাতো। তবে তাকাতো যে, তাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না। তাই ভাবলাম এইবারে সুযোগ হাতে এসেছে। অন্তিমায় রোববার বিকেলে সমুদ্র স্নানের নিমন্ত্রণ জানালাম আইওলেকে এক শনিবার। নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে গ্রহণ করলো সে। তবে জানালো তার স্নানের পোশাকটা কিন্তু সুবিধের নয়। একটাই পোশাক তার আছে, আর মুটিয়ে যাওয়ায় সেটা বেশ আঁটোসাঁটো হয়ে গিয়েছে। কিছু মাত্র লজ্জা সংকোচ না করেই বললে, দোকানে সারাক্ষণ বসে থেকে একটু মুটিয়ে গিয়েছি। বুঝলাম মেয়েটা ছলচাতুরির ধার ধারে না। সোজা সরল কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। পরদিন সান পাওলো স্টেশনে আমরা মিলিত হব ঠিক হলো। রওনা হওয়ার আগে প্রসাধন পর্ব সযত্নে সারলাম। দাড়ি কামিয়ে খানিকটা ট্যালকাম পাউডার বুলিয়ে নিলাম গালে। সরু চিরুনি চালিয়ে চুল ঠিক করে নিলাম, খুশকির চিহ্নমাত্র যেন না থাকে। একটু ভায়োলেট এসেন্স মাথায় আর রুমালে ছড়িয়ে নিলাম। পরলাম ওপেন কলারওয়ালা শার্ট, হালকা রঙের ট্রপিক্যাল জ্যাকেট ও সাদা প্যান্ট। আইওলে কাটায় কাটায় এসে হাজির হলো। বেলা 2টোর সময় নজরে পড়ল ভ্রমণার্থীদের ভিড় ঠেলে এগিয়ে আসছে আইওলে। পরনে সাদা পোশাক, কিছুটা খাটো আর মোটা দেখালেও রীতিমতো আকর্ষণীয় লাগছিল তাকে। কাছে এসে একটু হেসে বলল, উফ কি যে ভিড়! মনে হলো সারাটা রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে আমাদের। এ কথায় আমার মন বিদ্রোহী হয়ে উঠল। বললাম, যে করেই হোক ওর জন্য একটা সিটের ব্যবস্থা আমিই করব। ব্যাপারটা আমার উপর ছেড়ে দিতে বললাম। ইতিমধ্যে স্টেশনে ট্রেন এসে গিয়েছে। প্ল্যাটফর্মে ঠেলাঠেলি পড়ে গেল, যেন ঘোড়সওয়ার সৈন্য সকলকে তাড়া করেছে। আর সকলেই চিৎকার চেঁচামেচি করছে, একে অন্যকে ডাকাডাকি করছে। আমি সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে একটা দরজা ধরে ফেললাম। সবাইকে ডিঙিয়ে ভেতরে ঢুকতে যাব, এমন সময় অল্প বয়সী এক ছোকরা ধাক্কা মেরে আমাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করলো। আমিও পাল্টা এক ধাক্কা দিয়ে এগিয়ে গেলাম। ছোকরা আমার জামার হাতা ধরে টান লাগালো। আমিও ছোকরার পেটে কনুইয়ের গুঁতো লাগিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম। নিয়েই গোত্তা মেরে ঢুকে পড়লাম কামরায়। কিন্তু গারল ছোকরার পাল্লায় পড়ে সময় নষ্ট করে ফেলেছি। কামরা লোক ভর্তি হয়ে গিয়েছে, শুধু একটাই সিট খালি ছিল। সেদিকে ছুটে গেলাম। ছুটে গেল সেই ছোকরাও প্রায় একই সঙ্গেই। জায়গাটা ধরতে আমি ছুঁড়ে রাখলাম স্নানের পোশাক, আর ছোড়া রাখলো তার জ্যাকেট। এবার দুজনে মুখোমুখি। বললাম, আমি আগে এসেছি। কে বলল? আমি এসেছি। বলতে বলতে ওর জ্যাকেটটা তুলে ছুঁড়ে মারি মুখের ওপর। ঠিক এই সময় হাজির হলো আইওলে এবং কিছুমাত্র ইতস্তত না করে বসে পড়ল। ধন্যবাদ লুইজি, বলল সে। ছোকরা তার জ্যাকেটটা কুড়িয়ে নিল। একটু ইতস্তত করে যখন দেখলো আইওলেকে হটিয়ে দিয়ে বসা সম্ভব নয়, তখন চলে যেতে যেতে বেশ জোরে চেঁচিয়ে বলে গেল, আহাম্মক বুড়ো হাবড়া কোথাকার! ঠিক তখনই ট্রেনটা চলতে শুরু করলো। আইওলের কাজ ঘেঁষে আমি দাঁড়িয়ে রইলাম। কিন্তু তখন সমস্ত উৎসাহ নিভে গেছে আমার। মনে হলো পারলে এক্ষুনি পালাই, গাড়ি থেকে নেমে বাড়ি চলে যাই। ওই আহাম্মক বুড়ো হাবড়া কথাটা এমন সময় শুনতে হলো যখন অমন কথা শোনার মতো মনের দিক দিয়ে আমি একেবারে প্রস্তুত ছিলাম না। ভেবে দেখলাম ছোকরার এই কথাটা বলার পেছনে দুটো কারণ আছে। আহাম্মক কথাটার ভেতরে অপমান ছিল, কিন্তু সেটা আমার গায়ে লাগেনি, কারণ আমাকে তাতাবার জন্যই ওই কথাটা বলেছে সে। কিন্তু বুড়ো কথাটা সম্পর্কতা বলা যায় না, অপমানের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে যা ঘটনা তাই বলেছে সে। যেমন 50 বছর না হয়ে আমার বয়স যদি 16 বছর হতো, সেক্ষেত্রে সে বলল আহাম্মক ছোকরা কোথাকার। সবার চোখেই তাতে আইওলেও বাদ যায় না। আমি বৃদ্ধ ছাড়া আর কিছুই নই। সেই ছোকরার চোখে আমি আহাম্মক, আর আইওলের চোখে আমি বুদ্ধিমান কি বুদ্ধিমান নই তাতে বিশেষ কিছু আসে যায় না। হয়তো আইওলের ওই সিটটাতে বসবার দরকার হতো না, কেননা ওই ছোকরা হয়তো আমার বয়সের কথা ভেবেই সিটটা ছেড়ে দিত। অনুমানটা যে সত্যি তার প্রমাণও মিলল।
এক ভদ্রলোক এতক্ষণ সমস্ত ব্যাপারটা দেখছিলেন, এখন মুখ খুললেন। কি অভদ্র ছেলেটা! ওর তো সিটটা আপনার বয়সের কথা বিবেচনা করে ছেড়ে দেওয়া উচিত ছিল। ভেতরটা কেমন যেন ঠান্ডা মেরে গেল, সবকিছু কেমন গোলমেল হয়ে গেল। আয়নার অভাবে মুখে হাত বুলিয়ে বয়সটা বুঝে নিতে চেষ্টা করছিলাম। আয়লে অবশ্য এসবে কিছুই টের পাচ্ছিল না। অস্তিয়া যেতে যেতে মাঝে মাঝে রাস্তায় এসে আমায় বলল, আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এত খারাপ লাগছে? না বলে পারলাম না। দেখো, আমি বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু তাই বলে আধা ঘন্টা সময় ঠিকই দাঁড়িয়ে থাকতে পারবো। মনে মনে ক্ষীণ আশা ছিল আয়লে হয়তো বলবে, আপনি বুড়ো হয়েছেন, কি বলছেন এসব? কিন্তু সেরকম কিছুই আয়লে বলল না। সন্দেহ রইল না যে সত্যি কথাটাই আমি বলে ফেলেছি। অন্তিয়ায় এসে আয়লে আগে পোশাক পাল্টে নিল। স্নানের পোশাকটা ওর গায়ে এমন আঁটোশাটো হয়েছে যে মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। আয়লের শরীর যেমন ধবধবে সাদা, তেমনি তাকে দেখে দারুণত্বের ঝলক উচ্ছ্বসিত হয়ে ওঠে। এরপর আমি গেলাম পোশাক পাল্টাতে। ঘরে ঢুকে প্রথমেই দেওয়ালে ঝোলানো ভাঙা আয়নাটায় নিজের চেহারাটা দেখে নিলাম। বাস্তবিক আমি বুড়ো হয়েছি। আশ্চর্য, এতদিন ব্যাপারটা খেয়াল হয়নি আমার। এক নজরেই চোখে পড়ল স্থিমিত চোখ দুটো কপালের বলিরেখায় ভালো করে দেখাই যায় না। চুলে বেশ পাক ধরেছে, গালের চামড়া ঝুলে পড়েছে, দাঁত হলদে হয়েছে। গায়ের গলা খোলা শার্ট যুবকদের পক্ষে যা খুবই মানানসই, এখন দেখে লজ্জাই লাগলো। এই পরায় পুরো গলাটা দেখা যাচ্ছে, গলায় ভাঁজ চোখে পড়ছে। জামা কাপড় খুলে নিচু হতেই পেটটা উঁচু হয়ে নেমে গেল। মনে হলো যেন একটা থলে চুপসে গেল। রেগে নিজেই নিজেকে বলে উঠলাম, বুড়ো হাবড়া কোথাকার! ভাবলাম, জীবন সত্যি কি বিচিত্রময়। মাত্র 1 ঘন্টা আগেও আয়লের সঙ্গে বিহারে বেরোনোর মতো বয়স আছে বলে মনে হচ্ছিল, আর এখন এই কটা শব্দেই ব্যাপারটার মোড় ঘুরে গেল। মনে হলো আয়লের বাপের বয়সী আমি। দোকানে মেয়েটার দিকে এত বেশি করে তাকিয়েছি এবং তারপর বেড়াতে যাবার আমন্ত্রণ জানিয়েছি বলে এখন নিজেরই লজ্জা হচ্ছে। তাছাড়া আয়লে আমাকে কি চোখে পড়েছে তাই বা কে জানে। পরে অবশ্য বুঝেছিলাম কি চোখে পড়েছে। সমুদ্রের অস্থিরতা দেখে আমার নিরাপত্তার দড়িটা ধরে দাঁড়িয়েছিলাম। ঢেউ আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। প্রতিটা ঢেউ চলে যাবার পর আমি হাঁসফাঁস করছি। নিজের মনেই বললাম, বুড়ো হয়েছি বলেই এমন দম ফুরিয়ে যাচ্ছে। আয়লে কিন্তু খুব খুশি, খুশি গলায় চিৎকার করে বলল, সত্যি আপনি যে এত আমোদে ভাবতেই পারিনি। বললাম, কেন ভাবতে পারোনি? আয়লে বলল, আপনার বয়সী লোকেরা তো সাধারণত সমুদ্রে টমুদ্রে আসাটা বড় পছন্দ করে না। ছেলে ছোকরারাই ঠিক এমনই সময় বিরাট একটা ঢেউ আছড়ে পড়লো আমাদের উপরে। হুমড়ি খেয়ে গিয়ে পড়লাম আয়লের ঘাড়ে। নিজেকে সামলে নিতে খপ করে চেপে ধরলাম আয়লের হাত। যেমন স্ফুট তেমন নিটোল। মুখ ভর্তি নোনা জল নিয়ে চেঁচিয়ে বললাম, আমি তোমার বাপের বয়সী, বুঝলে? ফেনাময় জলের মাঝখানে দাঁড়িয়ে হেসে উঠল আয়লে। বলল, বাপের নয়, বলুন কাকার বয়সী। স্নান পর্ব সমাধা হতেই এমন বিব্রত আর লজ্জাবোধ করলাম যে মুখ দিয়ে কথাও সরল না। কথা এমনভাবে আটকে গেল যে মন্ত্র ছাড়া বুঝি কাজ হবে না। আমার সামনে দিয়ে হেঁটে গেল আয়লে। এরপর মেয়েটা বেলাভূমির বালি থেকে গড়াগড়ি দিতে লাগলো। আমি স্তব্ধভাবে পাশে বসে আছি। কথা বলার বা নড়াচড়ার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছি। আয়লের বোধ শক্তি গন্ডারের চেয়ে ভোঁতা হলেও হয়তো আমার কাতর অবস্থাটা সে টের পেত। হঠাৎ বলল, আমার শরীর খারাপ লাগছে নাকি? বললাম, আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, দোকানে আমার তো গিউসেপ্পি আর আমি, এর মধ্যে কাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ? বেশ খানিকক্ষণ ধরে সে ভাবলো, তারপর বলল, আমি তো আপনাদের 3 জনকেই পছন্দ করি। আমিও ছাড়লাম না। বললাম, কিন্তু আমার তোর বয়স কম। সে বলল, হ্যাঁ, ওর বয়স কম বই কি। একটু থেমে বলি, আমার তো মনে হয় আমারও তোমায় ভালোবাসে। সত্যি? কই, আমি তো লক্ষ্য করিনি। সে বলল, দেখলাম আয়লে একটু অন্য মনস্ক।
কি দিয়ে কিছু একটা নিয়ে ভাবছে। শেষটায় বললে, দেখুন আমার পোশাকের পেছনটাতে সেলাই খুলে গেছে, তোয়ালে দিন তো, ভেতরে গিয়ে জামাটা পাল্টে আসি। তোয়ালে দিলাম। সে তোয়ালে জড়িয়ে নিয়ে দৌড় লাগালো। সেদিনই প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আয়লে বা অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। সে কথার খেলাপ করিনি। আয়লে যেন একটু অবাকই হয়েছে। 1 মাস এভাবে কেটে গেল। এই 1 মাসে বাচ্চার পাঁচেক ওর সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে গিউসেপ্পির সঙ্গে তার বেশ ভাব হয়ে গিয়েছে। গিউসেপ্পি ওর সঙ্গে অবশ্য বাপের মতো ব্যবহার করে। কোনো রকম ছ্যাবলামো ফাজলামো ধার দিয়েও যায় না। মনে হলো আমার বয়স যেন আরো একটু বেড়ে গিয়েছে। দিনগত পাপ ক্ষয় করে বলছি, চুল দাড়ি কাটা কামিয়ে দিই, বকশিস পকেটে পুরি, মুখ বুজে কাজ করে যাই। একদিন কাজ সারা হবার পর দোকানের পেছন দিকে ঘরটায় অ্যাপ্রনটা খুলে রাখতে যাচ্ছি। এমন সময় দোকানের মালিক এসে হাজির। মালিকের মনটা ভালো। তিনি বললেন, আজ সন্ধ্যায় যদি বিশেষ কাজ হাতে না থাকে তো সবাই মিলে একসঙ্গে ডিনার খাওয়া যাক। আয়লে আর গিউসেপ্পির বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। দোকানের ভেতরে তাকালাম। দেখি এক কোণে তার প্রসাধনী টেবিলের সামনে বসে আয়লে মৃদু হাসছে। অন্যদিকে খুর সাফ করতে করতে গিউসেপ্পির মুখে মৃদু হাসি ফুটে উঠেছে। হঠাৎ আমার বুকের চাপা পাথরটা যেন নেমে গেল। গিউসেপ্পির বয়স আমার চেয়েও বেশি, তাছাড়া দেখতেও কুৎসিত, অথচ আয়লে আমাকে না পছন্দ করে পছন্দ করলো গিউসেপ্পিকে। দুহাত বাড়িয়ে ছুটে গিয়ে গিউসেপ্পিকে সোচ্চারে অভিনন্দন জানালাম। তারপর আয়ুলেকে জড়িয়ে ধরে তাকে অভিনন্দন জানালাম। দোকানে 3 জনের মধ্যে আমি সেদিন সবচাইতে বেশি খুশি হয়েছিলাম। পরদিন রোববার বিকেলে একটু ঘুরে আসতে বেরোলাম। ঘুরতে ঘুরতে টের পেলাম আগের মতোই আমি ফের সঙ্গিনী খুঁজে বেড়াচ্ছি, একজন একজন করে।